সেনা শাসনের দিকে আরো এক ধাপ এগিয়ে গেল বাংলাদেশ। গভীর রাতে সেনাপ্রধান বাংলাদেশের একটি মিটিং ডাকলেন। বাংলাদেশের সংবিধান বাতিল করে সেনাপ্রধান ও রাষ্ট্রপতিকে গ্রেফতার করতে চায় ইউনূস। দর্শক দেখতে পাচ্ছেন সবাই ডক্টর ইউনূসের বাসভবনে নিয়ে গিয়ে যাচ্ছে এবং তারা ধ্বংসলীলা করছে। এদিকে আজ রাতে সেনা শাসন শুরু হয়েছে দেশে। ঢাকার রাজপথে লক্ষ লক্ষ কর্মী ডক্টর ইউনূসের বাসভবনে ঢুকে সেনাপ্রধান ও রাষ্ট্রপতির নতুন ষড়যন্ত্র করে দেশে অস্থিতিশীল ঘটনা ঘটায়। আওয়ামী লীগের রাজনীতি নাকি সচল করবেন ইউনূস, এরকম খবর দিয়ে বাংলাদেশের মিডিয়া সংবাদ প্রচার করেছে। আর সঙ্গে সঙ্গে আইন উপদেষ্টা নামে একজন বুদ্ধি ব্যবসায়ী বললেন, নিকট কিংবা সুদূর কোনো অবস্থাতেই আওয়ামী লীগের রাজনীতিকে সচল করার কোনো সম্ভাবনা নেই। বাংলাদেশের সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান কোথায় যাচ্ছেন সেটি এখন বড় খবরের অংশ হয়ে দাঁড়িয়েছে। ইন্দো প্যাসিফিক আর্মি চিফস কনফারেন্স বা IPACC তে অংশগ্রহণ শেষে অস্থির বাংলাদেশের অস্থিরতা ক্রমান্বয়ে এত অবনতিশীল হচ্ছে যে এটাকে এখন সাংবাদিকরা প্রলাপ বলছেন, উন্মাদের বক্তব্য বলছেন। আওয়ামী লীগকে রাজনীতিতে বৈধতা দিতে, নির্বাচনে আনতে, নির্বাচনের সুযোগ দিতে, যেটা খোলামেলা আওয়ামী লীগের লোক বিএনপির লোকজন বলে, বিএনপি বহুমুখী চেষ্টা করছে এবং এটা এখন অনেকটা ফাঁস হয়ে যাচ্ছে। কিছু কিছু চেষ্টা তো ওপেন। দর্শক, আওয়ামী লীগ ফিরবে কি ফিরবে না, শেখ হাসিনা ফিরবেন কি ফিরবেন না, আওয়ামী লীগ রাজনীতি করতে পারবে কি পারবে না, এরকম আলোচনাতেই ইদানিং বাংলাদেশের মানুষের আগ্রহটা বেশি দেখা যাচ্ছে। এদিকে ভয়ানক সংকটের মুখে পড়তে যাচ্ছে বাংলাদেশ। গত মাসে সুযোগ না পেয়ে অক্টোবর মাসকে বেছে নিয়েছে আওয়ামী লীগ। মরণ কামড় দিতে রাজপথে নেমে ডক্টর ইউনূসকে বিদায়ের প্ল্যান করেছে দলটি। হ্যাঁ, ডক্টর ইউনূসকে বিদায় করার জন্য ইতিমধ্যেই রাজপথ উত্তাল হয়েছে এবং দেশের মধ্যে অস্থিতিশীল পরিবেশ আবারও হচ্ছে। দর্শক শ্রোতা, আপনারা জানেন গত 2 দিন যাবৎ রাষ্ট্রপতি এবং সেনাপ্রধানকে নিয়ে অনেক আলোচনা হচ্ছে যে রাষ্ট্রপতি ডক্টর ইউনূসের বিরুদ্ধে গিয়েছেন, অন্যদিকে সেনাপ্রধান ভারত সফরে যাবেন এবং সেই সফরে অনেক পরিকল্পনা করে আসবেন এবং শেখ হাসিনার কাছে যাবেন। এখন আমরা কি দেখতে পাচ্ছি, আজ রাতে নতুন অনেক ঘটনা শুরু হয়ে যায় দেশে এবং সরাসরি আওয়ামী লীগ কর্মীরা রাজপথে নামে এবং অনেকে সরাসরি অ্যাকশন নিচ্ছে। বিভিন্ন রাজনৈতিক দলও তাদের সহযোগিতা করতেছে। আপনারা সম্পূর্ণ ভিডিও দেখবেন, দেশের রাজনীতির উত্তাল পরিবেশগুলো এই একটি ভিডিওতে আপনারা ধারাবাহিকলি দেখতে পারবেন। আসুন আমরা কথা বাড়াচ্ছি না, আমরা সরাসরি ভিডিওর মূল আলোচনায় চলে যাচ্ছি। অস্থির বাংলাদেশের অস্থিরতা ক্রমান্বয়ে এত অবনতিশীল হচ্ছে যে এটাকে এখন সাংবাদিকরা প্রলাপ বলছেন, উন্মাদের বক্তব্য বলছেন। কেউ কেউ মন্তব্য করছেন যে এটা পাগলা গারদে পরিণত হয়েছে রাষ্ট্র প্রশাসন যারা চালাচ্ছে তারা। খোলামেলা সে কথাটাই বলি। ডক্টর মোহাম্মদ ইউনূসের প্রেস সেক্রেটারি একটি ইন্টারভিউতে বলেছেন যে ডক্টর মোহাম্মদ ইউনূস মেহেদী হাসান নামক একজন সাংবাদিকের সঙ্গে ইন্টারভিউ দিয়ে যে কথাটা বলেছেন এটা ট্রান্সলেট জাতীয় সমস্যা রয়েছে, অর্থাৎ অনুবাদের ক্ষেত্রে সমস্যা হচ্ছে। ডক্টর মোহাম্মদ ইউনূস কি বলেছিলেন? তিনি বলেছিলেন বাংলাদেশ আওয়ামী লীগ একটি বৈধ রাজনৈতিক দল, তাকে নিষিদ্ধ করা হয়নি, তার কার্যক্রমকে শুধুমাত্র স্থগিত রাখা হয়েছে, যে কোনো সময় সেটা প্রত্যাহার হয়ে যেতে পারে। এটা নিয়ে যখন তার প্রেস সেক্রেটারি শফিক সাহেবকে জিজ্ঞেস করলেন আর এক সাংবাদিক, তখন তিনি বললেন না, এটা ট্রান্সলেটে ভুল হয়েছে। উনি কথা বলেননি, এটা অনুবাদে ভুল হয়েছে। এখন ডক্টর ইউনূস দীর্ঘদিন বিদেশে থাকেন, ইংরেজিতে কথা বলতে স্বাচ্ছন্দ্য বোধ করেন। তিনি পরিষ্কারভাবে বলেছেন আওয়ামী লীগ ওয়াজ নট ব্যান্ড ফর টাইমিং। আওয়ামী লীগকে তার কার্যক্রম বন্ধ রাখা হয়েছে এবং যে কোনো সময় তুলে নেওয়া হতে পারে। এর সঙ্গে একমত নন তার প্রেস সেক্রেটারি। তিনি খুবই ক্ষুব্ধ হয়েছেন, সম্ভবত তার একেবারে আতে ঘালে গেছে যে কেন বস এমন কথা বললেন কেন। এই জন্য প্রেস সেক্রেটারি বলছে না, এটা অনুবাদে ভুল হয়েছে, ট্রান্সলেশনে ভুল হয়েছে। উনি কথা বলেন নাই আওয়ামী লীগ ব্যান্ড। এটা নিয়ে গণমাধ্যমে আলোচনায় সাবেক সংসদ সদস্য এবং গণমাধ্যমের খুবই জনপ্রিয় একজন আলোচক গোলাম মাওলা রনিকে জিজ্ঞাসা করেছেন সঞ্চালক এই বিষয়ে। রনি বলছেন যে কখনো কখনো উত্তাপ বেড়ে গেলে ধাতব জাতীয় পদার্থ গলে যায়, আবার ক্ষমতার উত্তাপ পেলে অনেকে দিককুল হারিয়ে যান। আর একটা প্রসঙ্গে দেখলাম আরেকজনে বলছেন যে সরকারের নির্বাহীতে যারা দায়িত্বরত আছেন তারা কি পাগলের মতো প্রলাপ বকছেন, এখন কি সবই একটা পাগলা গারদে পরিণত হলো কিনা, এমন প্রশ্ন তিনি রেখেছেন। দর্শক শ্রোতা, আপনারা বুঝতে পেরেছেন ইউনূস মেহেদীকে বলছেন আওয়ামী লীগ একটি বৈধ সংগঠন, আওয়ামী লীগকে ব্যান্ড করা হয়নি, তার কার্যক্রম স্থগিত রাখা হয়েছে, যে কোনো সময় এটা প্রত্যাহার হয়ে যেতে পারে। তার প্রেস সেক্রেটারি বললেন না না না, এটা ঠিক, উনি এটা ঠিক বলেন নাই। আবার তার চেয়ে এক ধাপ এগিয়ে গেলেন তার আর এক উপদেষ্টা আসিফ নজরুল ওরফে মোহাম্মদ নজরুল ইসলাম। তিনি বলছেন প্রত্যাহার তো হওয়ার প্রশ্নই ওঠে না, নির্বাচনের পরে প্রত্যাহার হবে না, ভাবটা যেন কোনোদিনই প্রত্যাহার হবে না। এখন অথরিটিকে ইউনূস নাকি ডাস্টবিন শফিক নাকি এক এক সময় এক এক কথা বলা আসিফ নজরুল ওরফে মোহাম্মদ নজরুল ইসলাম, এক একজনে এক এক কথা বলতেছেন। আবার দেখবেন
ডক্টর ইউনূস ক্ষমতায় যাওয়ার পরপরই তিনি একটা সমাবেশে বলছিলেন, মানুষ ভোট দিতে পারে না, ভোটের অধিকার হচ্ছে তার চেয়ে সবচেয়ে মূল্যবান বিষয়, সেটাকে ইনশিওর করতে হবে। আবার তিনি লন্ডনে আসার পরে চাতাম হাউসে বিবিসির সাংবাদিকের ইন্টারভিউতে বললেন অন্য কথা। তিনি বলছিলেন যে আপনি সময় ক্ষেপণ করছেন কেন? ইউনূস বলছেন যে কিছু ডেভেলপমেন্ট কাজ এগুলো তো সেরে যেতে হবে। ওই সাংবাদিক বললেন, যারা ভোট পেয়ে নির্বাচিত বাংলাদেশের সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান কোথায় যাচ্ছেন সেটি এখন বড় খবরের অংশ হয়ে দাঁড়িয়েছে। ইন্দো প্যাসিফিক আর্মি চিফস কনফারেন্স বা IPACC-তে অংশগ্রহণ শেষে 26শে সেপ্টেম্বর মালয়েশিয়া থেকে দেশে ফিরেছেন জেনারেল ওয়াকার। সামাজিক মাধ্যমে রটিয়ে পড়ে মালয়েশিয়াতে ভারতীয় সেনাপ্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদীর সঙ্গে জেনারেল ওয়াকারের বৈঠক হয়েছে, অথচ ভারতীয় সেনাপ্রধান IPACC এর বৈঠকে অংশ নিতে মালয়েশিয়ায় যাননি। তিনি IPACC এর সম্মেলনের সময় ভারতে ছিলেন। ওই রটনার রেশ কাটতে না কাটতেই সামাজিক মাধ্যমের আরেকটি খবর হলো জেনারেল ওয়াকারুজ্জামান চলতি মাসেই ভারত সফরে যাচ্ছেন। অনেকে বলছেন তিনি আন্তর্জাতিক একটি গুরুত্বপূর্ণ সম্মেলনে যোগ দিতে দিল্লি যাবেন, অনেকে আবার এর পেছনে গভীর রাজনৈতিক ষড়যন্ত্রের গন্ধ পাচ্ছেন। বিশেষ করে দিল্লিতে যেহেতু সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা অবস্থান করছেন, তাই অনেকে দুয়ে দুয়ে চার মেলাচ্ছেন। তবে সেনাবাহিনীর একাধিক সূত্র নিশ্চিত করেছে একটি নয়, মধ্য অক্টোবরে ভারতে দুটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সম্মেলন অনুষ্ঠিত হবে, আর দুটি সম্মেলনে যোগ দেওয়ার জন্য আমন্ত্রণ পেয়েছেন জেনারেল ওয়াকার। সূত্রগুলো বলছে জেনারেল ওয়াকার দুটি সম্মেলনের কোনোটিতেই অংশ না নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। প্রশ্ন হলো, কেন বাংলাদেশের আর্মি চিফ এত গুরুত্বপূর্ণ দুটি সম্মেলনে অংশ নিতে যাচ্ছেন না ভারতে? 22শে সেপ্টেম্বর বাংলাদেশ সেনাবাহিনীর এক বিবৃতিতে জানানো হয়, 14তম ইন্দো প্যাসিফিক আর্মি চিফস কনফারেন্স বা IPACC-তে যোগ দেওয়ার জন্য সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান মালয়েশিয়া গিয়েছিলেন। তার এই সফর ছিল 4 দিনের। 14তম ইন্দো প্যাসিফিক আর্মি চিফস কনফারেন্স বা IPACC এর 49তম ইন্দো প্যাসিফিক আর্মিস ম্যানেজমেন্ট সেমিনার বা IPAMS এবং 11তম সিনিয়র এনলিস্টেড ফোরাম বা সেলফ মালয়েশিয়ার কুয়ালালামপুরে 23 থেকে 25শে সেপ্টেম্বর 2025 পর্যন্ত অনুষ্ঠিত হয়। এর মধ্যে IPACC হলো সেনাপ্রধানদের জন্য, আর IPAMS হলো ডেপুটি চিফ এবং সিনিয়র র্যাঙ্কিং কর্মকর্তাদের বা লেফটেন্যান্ট জেনারেল থেকে লেফটেন্যান্ট কর্নেল পদমর্যাদার কর্মকর্তাদের জন্য। মালয়েশিয়ান এবং মার্কিন সেনাবাহিনীর যৌথ আয়োজনে অনুষ্ঠিত এই সম্মেলনটির প্রধান লক্ষ্য ছিল ভারত প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখার জন্য স্থল বাহিনীর মধ্যে সহযোগিতা, আন্তঃকার্যক্ষমতা এবং সমন্বয় বাড়ানো। সম্মেলনে মোট 25 থেকে 27টি দেশের 190 জনেরও বেশি প্রতিনিধি অংশ নেন, যার মধ্যে 12টি দেশের সেনাপ্রধান ছিলেন। যে দেশগুলোর সেনাপ্রধানরা উপস্থিত ছিলেন তার মধ্যে রয়েছে মালয়েশিয়া, মার্কিন যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া, যুক্তরাজ্য, সিঙ্গাপুর এবং বাংলাদেশ। 27শে সেপ্টেম্বর বাংলাদেশ সেনাবাহিনীর আরেকটি সংবাদ বিজ্ঞপ্তিতে কনফারেন্স শেষে জেনারেল ওয়াকারের দেশে ফিরে আসার খবর জানানো হয়। ওই বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশের সেনাপ্রধান 26শে সেপ্টেম্বর রাতে দেশে ফিরেছেন। তিনি ওই সফরে যুক্তরাষ্ট্রের আর্মি প্যাসিফিক কমান্ডার কমান্ডিং জেনারেল রোনাল্ড প্যাট্রিক ক্লার্ক এবং মালয়েশিয়ার সেনাবাহিনীর প্রধান জেনারেল মোহাম্মদ হাফিজউদ্দিন জানান্তের সাথে আলাদাভাবে বৈঠক করেছেন। বিজ্ঞপ্তির সাথে 3টি ছবিও সরবরাহ করা হয়েছিল। জেনারেল ওয়াকার মালয়েশিয়া থাকাকালে কিছু ভারতীয় গণমাধ্যম ও সামাজিক মাধ্যমে রটিয়ে পড়ে তিনি সেখানে ভারতের সেনাপ্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদীর সঙ্গে বৈঠক করেছেন। বিশেষ করে একই সময় বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস জাতিসংঘের সাধারণ পরিষদের সম্মেলনে যোগ দিতে নিউ ইয়র্ক সফরে গিয়েছিলেন। অনেকেই দুইজনের এই সফরকে বেশ চমকপ্রদভাবে উপস্থাপন করেছেন, কিন্তু IPACC এর 14তম সম্মেলনের দুই আয়োজক মালয়েশিয়া ও যুক্তরাষ্ট্র সেনাবাহিনীর পক্ষ থেকে সম্মেলনে অংশ নেওয়া সেনাপ্রধানদের যে ছবি প্রকাশ করা হয়েছে, সে ছবিতে দেখা যাচ্ছে ভারতীয় সেনাপ্রধান নেই। আমরা বিষয়টি নিয়ে আরো অনুসন্ধান করে দেখেছি। সম্মেলনটি অনুষ্ঠিত হয়েছিল 23 থেকে 25শে সেপ্টেম্বর। সেই সময় ভারতীয় সেনাপ্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদী ভারতেই ছিলেন। ওই সময় ভারতীয় সেনাপ্রধান যে দেশটির দুটি হাই প্রোফাইল বাংলাদেশের সংবিধান বাতিল করে সেনাপ্রধান ও রাষ্ট্রপতিকে গ্রেফতার করতে চায় ইউনূস। অর্থাৎ দেখা গিয়েছে ভারতের দুদিকে পাকিস্তান। এই সময় কি ভারত বাংলাদেশকে আক্রমণ করবে নাকি সঠিক সময়ের অপেক্ষা করবে? অর্থাৎ দেখা গিয়েছে ভারতের তরফ থেকে চিকেন নেকে যে যুদ্ধ মহড়া চলছে, সেই যুদ্ধ মহড়াকে কি যুদ্ধে পরিণত করবে ভারত? ভারতের হাতেও কিন্তু রয়েছে মাত্র 26 দিন। ইউনূসের ভয়ঙ্কর পরিকল্পনা বাংলাদেশকে কট্টর ইসলামী দেশে পরিণত করার, কিন্তু সেই স্বপ্নের পরিকল্পনায় বাধা হচ্ছেন সেনাপ্রধান ওয়াকার এবং রাষ্ট্রপতি চোপ্পো। তাই তাদের সরিয়ে দিতে বড় পরিকল্পনা সংবিধান বাতিলের নোটিফিকেশন জারি। মাত্র 24টি কর্মদিবসের পরেই বাতিল হয়ে যাচ্ছে বাংলাদেশের 72-এর সংবিধান, আর সেই সঙ্গে সংবিধানে থাকা রাষ্ট্রপতি এবং সেনাবাহিনীর 3 প্রধানরা ক্ষমতা হারাবেন। প্রথমে 11ই মে ইউনূস রাষ্ট্রপতির কাছে গিয়ে বলেন, সেনাপ্রধান ঠিক কাজ করতে পারছেন না, তাই তাকে সরিয়ে দিতে হবে। ইউনূসের ফাঁদে পা না দিয়ে রাষ্ট্রপতি চোপ্পো খবর পাঠান সেনাপ্রধানের কাছে।
সেনাবাহিনীর 3 প্রধান দেখা করেন রাষ্ট্রপতির সঙ্গে এবং বলেন এই মুহূর্তে দেশের 18 কোটি মানুষের একমাত্র ভরসা স্থল হলো সেনাবাহিনী এবং সেনাপ্রধান। তাই সেনাপ্রধানকে কোনো মতেই সরিয়ে দেওয়া যাবে না। মিটিং শেষ করেই ঢাকার 46 ব্রিগেডকে তৈরি থাকার নির্দেশ দেন সেনাপ্রধান এবং তাদেরকে যে কোনো সময় ফুল অ্যাকশন নিতে হবে বলে জানিয়ে দেওয়া হয়। সেনাপ্রধানের বিরুদ্ধে কু করার যিনি মাস্টারমাইন্ড ছিলেন জেনারেল কামরুল হাসান, তাকেও সাসপেন্ড করা হয়। উল্লেখ্য, এই সময় ওয়াকারের আমেরিকা যাওয়ার কথা ছিল, কিন্তু তাকে নিয়ে সেনার মধ্যে যে কু করার চক্রান্ত হচ্ছে বুঝে গিয়ে তিনি দেশেই থেকে যান, কারণ দেশের বাইরে থাকলে তার বিরুদ্ধে কু করা সহজ হয়ে যেত। সেনাপ্রধানের বিরুদ্ধে ষড়যন্ত্র করার দায়ে লেফটেন্যান্ট জেনারেল কামরুল হাসানকে সাসপেন্ড করেন সেনাপ্রধান। সেই সঙ্গে নজরবন্দিও করা হয়। আপাতত কু ঠেকানো গেলেও 24 দিন পর সংবিধান বাতিল হয়ে গেলে সেনাপ্রধানের কি হবে তাই নিয়ে মত জানিয়েছেন সেদেশের শুভাকাঙ্ক্ষী মানুষেরা। জেনারেল ওয়াকার এবং বাকি দুজন তারা কি সেফ চলে যাবেন নাকি তাদের গ্রেপ্তার করা হবে, তার এই ব্যাপারেও কিন্তু একটা গুঞ্জন শোনা যাচ্ছে যে রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু এবং সেনা প্রধান জেনারেল ওয়াকারকে সম্ভবত এই জুলাই ঘোষণার পরে তাদের দায়িত্ব থেকে সরিয়ে তাদের গ্রেপ্তার করা হবে এবং জেনারেল ওয়াকারকে বিশেষ করে আইসিটিতে জুলাই আগস্ট হত্যাকাণ্ডের জন্য বিচারের আওতায় আনা হবে। নৌবাহিনী প্রধান এবং বিমান বাহিনী প্রধানকেও সম্ভবত গ্রেপ্তার করা হতে পারে। এখানে বলে রাখা ভালো, ভারত বিরোধী সমস্ত কার্যকলাপের বিরুদ্ধে যে দুজন সবসময় বিরোধিতা করবেন তারা হলেন রাষ্ট্রপতি এবং সেনাপ্রধান। আর সেনাপ্রধান ছিলেন সমস্ত রাজনৈতিক দলগুলিকে নিয়ে ভোট করার পক্ষে এবং ওয়াকার চেয়েছিলেন দ্রুত ভোট করাতে, কিন্তু ইউনুস বাহিনী কখনোই ভোটের পক্ষে ছিল না। তাই তাদের পথের বাধা যে সংবিধান, সেই সংবিধানকে উপড়ে ফেলে দিয়ে রাস্তা পরিষ্কার করতে চাইছেন ইউনুস। তিনি যে কতটা মিথ্যাবাদী এবং ক্ষমতালোভী জঙ্গি তার প্রমাণ হলো বাংলাদেশের প্রাক্তন রাষ্ট্রপতিকে বলেছেন তিনি নাকি দুর্নীতির দায়ে দেশ ছাড়া, অথচ প্রাক্তন রাষ্ট্রপতি আব্দুল হামিদের ডিপ্লোম্যাটিক পাসপোর্ট বলছে তিনি চিকিৎসার জন্য বিদেশে। যারা ডিপ্লোম্যাটিক পাসপোর্ট বোঝেন তারা বিষয়টি বুঝতে পারবেন। এছাড়াও কর ফাঁকি দিয়েছেন ইউনুস, আর কর ফাঁকি দেওয়ার কারণেই বাংলাদেশের কেন্দ্রীয় রাজস্ব বোর্ড মামলা করে তার বিরুদ্ধে। ইউনুস সেই বোর্ডকে বিলুপ্ত করে দিয়েছেন নিজের দোষ ঢাকার জন্য। দর্শক, আওয়ামী লীগ ফিরবে কি ফিরবে না, শেখ হাসিনা ফিরবেন কি ফিরবেন না, আওয়ামী লীগ রাজনীতি করতে পারবে কি পারবে না, এরকম আলোচনাতেই ইদানিং বাংলাদেশের মানুষের আগ্রহটা বেশি দেখা যাচ্ছে। সম্প্রতি গোলাম মাওলা রনিরও এরকম একটা মন্তব্য করে ব্যাপারটাকে উস্কে দিয়েছেন যে সমস্ত কনসেন্ট্রেশন যেন দিল্লিতে বসে শেখ হাসিনা কি করছেন, কি কার্যকলাপ করছেন, আওয়ামী লীগ ব্যাপারে কি হচ্ছে, এই ঘটনাকে কেন্দ্র করে মানুষের মনোযোগটা তৈরি হয়েছে সব থেকে বেশি। অন্য কোথায় কি হচ্ছে, সরকার কি করছে না করছে, এগুলোর চাইতে আওয়ামী লীগ ফিরবে কি ফিরবে না সেই ব্যাপারে মানুষের আগ্রহ বেশি তৈরি হয়েছে। কেন এই আগ্রহ তৈরি হলো, পেছনের ঘটনা কি, সেগুলো একটা বড় প্রশ্ন। কিন্তু গতকালকে মাসুদ কামাল একটি টেলিভিশনের একটা টক শোতে যেটা বলতে চাইলেন সেটা হচ্ছে যে আওয়ামী লীগ ফিরবে এবং আওয়ামী লীগের ফেরাটা ত্বরান্বিত করছে স্বয়ং এই অন্তর্বর্তীকালীন সরকার। সরকারই আওয়ামী লীগের ফেরাটা নিশ্চিত করছে এবং করবে। কিভাবে সেটা সম্ভব হচ্ছে, কেন তিনি ভাবছেন যে সরকারই আওয়ামী লীগের ফেরাটা নিশ্চিত করছে, আওয়ামী লীগ ফিরলে কি সরকারের লাভ হবে নাকি বিপদ আসবে, এই সরকারের সঙ্গে সংশ্লিষ্ট যারা আছেন কিংবা বৈষম্যবিরোধী আন্দোলনের সঙ্গে যারা রয়েছেন, সরকারের কাছের মানুষ যারা পরিচিত, তাদের তো বিপদ হওয়ার কথা। যদি তাদের বিপদ হয়, এটাই বাস্তবতা হয়, তাহলে সরকার কেন আওয়ামী লীগের ফেরাটাকে ত্বরান্বিত করবে, আওয়ামী লীগের ফেরাটা নিশ্চিত করবে কেন সরকার? কি বললেন তিনি, কিভাবে সেটা বোঝাতে চাইলেন, সেটা একটু বোঝার চেষ্টা করবে এই ভিডিওতে। দর্শক, বলছিলাম যে আওয়ামী লীগের ফেরাটা ত্বরান্বিত করছে স্বয়ং অন্তর্বর্তীকালীন সরকার এবং বেশিরভাগ ক্ষেত্রেই প্রধান উপদেষ্টা প্রফেসর ইউনুস স্বয়ং নিজেই, এবং সরকারের বিভিন্ন
কার্যকলাপ আওয়ামী লীগের ফেরাটা ত্বরান্বিত করছে। গতকালকে এসএ টিভির একটা টক শোতে সাংবাদিক মাসুদ কামাল এমন মন্তব্য করেছেন। তিনি যেটা বলতে চাইলেন মূলত মোদ্দা কথা, হয়তো তিনি ক্ষোভের বশেই এই কথাটা বলেছেন। কি বলতে চাইলেন? কথায় যুক্তি রয়েছে, কথাটা গ্রহণযোগ্য কি অগ্রহণযোগ্য সেটা বলতে চাইছি না, কিন্তু তার কথাটাই যুক্তি রয়েছে। যুক্তিটা কি তিনি বলতে চাইলেন সেটা হচ্ছে যে বৈষম্য বিরোধী আন্দোলনের পর অর্থাৎ শেখ হাসিনা সরকারের পতনের পর তার নিশ্চিত ধারণা ছিল শেখ হাসিনা আর এদেশে ফিরতে পারবেন না। তার যে বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড যে সঙ্গীরা করেছে তার সরকারের বিভিন্ন স্টেক হোল্ডার। আপনারা তো দেখলেন এখানে কি কথা হচ্ছে, অনেকেই কিন্তু অনেক কথা বলতেছে, অনেকে আলোচনা করতেছে, অনেকে সমালোচনা করতেছে দেশের বিভিন্ন অবস্থা এবং পরিস্থিতি নিয়ে, বিশেষ করে দেশের রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে কথা হয়, আরও অনেক বিষয় নিয়ে কথা হয়। গাইজ এই বিষয়গুলো নিয়ে এইখানে যে আপনাদেরকে বক্তব্যগুলো দেখিয়েছি এগুলো নিয়ে আপনাদের মন্তব্য কি? অবশ্যই আপনারা আপনাদের মন্তব্যটা আমাদের কমেন্ট বক্সে লিখে যাবেন। আর হ্যাঁ, তখন আপনাদেরকে আমরা যা কিছু দেখিয়েছি সব কিছু আমরা সোশ্যাল মিডিয়া থেকে সংগ্রহ করেছি, এখানে আমাদের নিজস্ব কোনো মন্তব্য নেই বা নিজস্ব কোনো সিদ্ধান্ত নেই। সর্বশেষ আপনাদের কাছে আমাদের একটা রিকোয়েস্ট থাকবে, আপনারা আমাদের চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি বাজাবেন যাতে করে নেক্সট ভিডিওটা সবার আগে আপনাদের কাছে পৌঁছায়। ধন্যবাদ।